একদিনে আবারও ৪২ মৃত্যু, আক্রান্ত ৬৮,০০০ ছাড়ালো ঢাকায় চীনের বিশেষজ্ঞ দল। সংক্রমণ এড়াতে জীবনভিত্তিক বিভাজনের পরামর্শ প্রধানমন্ত্রীর, তথ্য প্রযুক্তি আইন চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। করোনা চিকিৎসায় আইসিইউ ও শয্যা সংখ্যা জানাতে চেয়েছে হাইকোর্ট, ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। হজ নিয়ে সৌদি আরবের চূড়ান্ত সিদ্ধান্ত ১৫ জুন, চাইলে ফেরত নেওয়া যাবে টাকা। ৪ রুটে হচ্ছে মানব পাচার, লিবিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় আরও ৯ জন গ্রেফতার। এদিকে করোনা চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতা করতে চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে। আগামী ২২ জুন পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সে সময় তিনি জানান, বিশ্বের সব দেশকে সমন্বিতভাবে করোনা মহামারীকে মোকাবেলা করতে হবে। করোনা পরবর্তী অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় বিভিন্ন দেশের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব বজায় রাখারও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংক্রমণ এড়াতে জোন বিভাজনকে সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের নির্ধারিত আলোচনার বাইরে এ নিয়ে নানা পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যেসব এলাকায় করোনার অধিক সংক্রমণ, সেসব এলাকা করোনামুক্ত করতে রেড জোন ঘোষণার পরামর্শ দিয়েছে তিনি। পাশাপাশি এপিডেমিক অ্যাক্ট বাস্তবায়নের তাগিদও দেন প্রধানমন্ত্রী। এছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের সব আদালতে বিচার কার্য অব্যাহত রাখতে তথ্য প্রযুক্তি ব্যবহার আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। তো মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা যেটা আইটি ব্যবহার করে যেভাবে জোনিং করার চিন্তা ভাবনা করতে সারা পৃথিবীতেই করা হচ্ছে, এটাতে সুবিধা হবে। এবং সেক্ষেত্রে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্যান্য এক্সিকিউটিভ মিনিস্ট্রি তারা বসেই যদি মনে করে যে কোনো জায়গাটাকে রেড জোন ডিক্লেয়ার করাটা সবার জন্যই ভালো, কারণ তারা সবাই তখন সতর্ক হতে পারবে। এবং কোনো এলাকাতে যদি একটু অধিক যদি কোনো সংক্রমণ থাকে, তাহলে সেক্ষেত্রে ওই এলাকাকে যদি স্পেশালি কোনো নিয়ন্ত্রণে নেওয়া যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ঢাকা উত্তর সিটির পূর্ব রাজাবাজার এলাকা মঙ্গলবার রাত ১২টার পর থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হবে। কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার দিন শেষে রাত্র ১২:০১ থেকে আমরা ঢাকা পূর্ব রাজাবাজার যে জায়গাটা আছে সেটিকে আমরা লকডাউন করে দিচ্ছি। আমি অনুরোধ করব যে জনগণকে যে আসুন আমাদেরকে সহায়তা করুন। আপনাদের সহায়তাতে কিন্তু আমরা করোনা ভাইরাস যেটা আছে কোভিড-19কে আমরা দূর করতে পারবো। করোনা চিকিৎসায় সারা দেশে আইসিইউর সেন্ট্রাল মনিটরিং আছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কোভিড-19 রোগীদের জন্য কতটি আইসিইউ ও শয্যা আছে তা ৭২ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। বিচারপতি এম এনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ শুনানিতে উষ্মা প্রকাশ করেন। পরে এ আদেশ দেন হাইকোর্ট। এর আগে করোনাকালীন সময়ের জন্য দেশের সব বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো সরকারের তত্ত্বাবধানে অধিগ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। একই সঙ্গে রিটে আইসিইউর বেডগুলো পর্যালোচনায় রাখতে অনলাইনের মাধ্যমে সেন্ট্রাল বেড ব্যুরো চালুরও নির্দেশ চাওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডাক্তার আবদুল্লাহ আল মামুনের পক্ষে অ্যাডভোকেট ইয়াদিয়া জামান রিটটি দায়ের করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসক সহ ৬ জনকে রিটে বিবাদী করা হয়। এ বছরের হজ পালনের বিষয়ে ১৫ জুনের মধ্যে সৌদি আরবের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। একই সাথে বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানান তিনি। কোনো কারণে এবার হজ করতে না পারলে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা পরবর্তী বছর হজে যেতে পারবেন বলেও জানান মন্ত্রী। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা দুর্যোগে এবার হজ হবে কিনা তা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে সৌদি সরকার। দেশটিতে লকডাউন শিথিল করা হলেও হজের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসেনি। তাই বিশ্বের সব দেশের হজ করতে ইচ্ছুকরা অপেক্ষায় আছেন সৌদি সরকারের সিদ্ধান্তের।
তবে বাংলাদেশের পক্ষ থেকে হজের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বলেন, সৌদি সরকার ঘোষণা দিলে পবিত্র হজ পালনের জন্য মুসল্লিদের পাঠানো হবে। সৌদি আরবও চেষ্টা করতেছে, তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে এই মাসের 15 তারিখের মধ্যে পজিটিভ একটা সিদ্ধান্ত আসবে। তাহলে আমরা ইনশাআল্লাহ যারা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন নিশ্চয়ই তারা হজে যেতে পারবেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজ পালনে নিবন্ধন করেছেন প্রায় 66,000। এবার যেতে না পারলে আগামী বছর তারা অগ্রাধিকার পাবেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। যদি এই করোনা ভাইরাসের কারণে আপনারা হজে যেতে ব্যর্থ হন, আপনারা টাকা চাইলে টাকা ফেরত পাবেন, এবং এখানে আপনারা যদি হজে যেতে চান পরবর্তী বছরে ইনশাআল্লাহ আপনাদের সেই সুযোগ প্রদান করা হবে। এজেন্সির মাধ্যমে যারা টাকা জমা দিয়েছেন তাদের টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রাকৃতিক দুর্যোগ মহামারীর কারণে এর আগেও হজ বেশ কয়েকবার বাতিল হয়েছিল। সবশেষ 1798 সালে হজ হয়নি। চাঁদ দেখা সাপেক্ষে 30 জুলাই এবার হজ হওয়ার কথা। সে অনুযায়ী হজ ফ্লাইট শুরু হতে পারে 23 জুন থেকে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। 4টি রুটে লিবিয়ায় মানব পাচার হচ্ছে। পাচারকারীরা বাংলাদেশ ও লিবিয়ায় সমানভাবে তৎপর, বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 26 বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 9 জনকে আটক করার পর এ তথ্য জানানো হয়। এ নিয়ে এ ঘটনায় 20 জন গ্রেফতার হলো। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে মানব পাচার চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার হওয়ারা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়ায় ক্যাম্পের মালিক। আমরা যে গ্রুপগুলোকে আইডেন্টিফাই করেছি সেগুলোর গভীরে গিয়ে তাদের টোটাল রুটটাকে আমরা উদ্ঘাটন করেছি। তাদের কর্মকাণ্ড, দেশ বিদেশে যোগাযোগ, সদস্য সংখ্যা নিয়েও নানা তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। যারা এটার সঙ্গে ইনভলভ, যারা ইতিমধ্যে লিবিয়াতে আছে এবং লিবিয়াতে থেকে যারা এই অর্থের এই ট্রানজ্যাকশনগুলো করে তাদেরকে ধরার জন্য আইনি প্রক্রিয়ায় আমাদের চেষ্টা অব্যাহত আছে। অপর এক অভিযানে লিবিয়ায় মানব পাচার চক্রের আরও 3 সদস্যকে গ্রেপ্তার করে সিআইডি। 28 মে লিবিয়ার মিজদাতে 26 বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানব পাচারকারীরা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন বাজেট। (2020-21) অর্থ বছরের জন্য 13,96,600 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে অর্থনীতি সমিতি। এতে রাজস্ব আদায়ের প্রস্তাব করা হয় 12,61,600 কোটি টাকা। করোনা পরিস্থিতি মাথায় রেখে স্বাস্থ্য ও সুরক্ষা নামে নতুন বিভাগ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এছাড়া বড় খেলাপিদের সব ঋণ পরিশোধে সর্বোচ্চ 5 বছর সময় দেওয়ার পরামর্শ দিয়েছে অর্থনীতি সমিতি। তহিদুর রহমানের রিপোর্ট। আসছে বাজেটকে সামনে রেখে অর্থনীতি সমিতি অনলাইন প্রেস ব্রিফিংয়ে উপস্থাপন করে বিকল্প বাজেট প্রস্তাবনা। এতে সমিতির সভাপতি সামগ্রিক অর্থনীতির চিত্র তুলে ধরেন। বলেন, করোনার প্রভাবে শ্রেণী কাঠামোতে পরিবর্তন ঘটেছে। ধনী থেকে মধ্যবিত্ত আর মধ্যবিত্ত থেকে দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে অনেক মানুষ। 4,58,000 কোটি টাকার যে জিডিপিটা হওয়ার কথা ছিল 66 দিনে, সেখানে 3 লক্ষ কোটি টাকার সমপরিমাণ হয়নি। জিডিপি ক্ষতির নিরিখে বাংলাদেশের এখনকার অর্থনীতিকে বলা যেতে পারে 35% অর্থনীতি। স্বাস্থ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে প্রয়োজন যথাযথ বরাদ্দ এবং অর্থের সঠিক ব্যবহার। তাই বাজেটে বৈষম্যমুক্ত সমাজ গড়তে প্রয়োজনীয় নির্দেশনার তাগিদ দেওয়া হয় প্রস্তাবনায়। যে বাজেট প্রস্তাব করেছি সেটা হচ্ছে কোভিড-19 এই মহামারীর ইম্প্যাক্ট বা অভিঘাত মোকাবেলার এবং একই সাথে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের। প্রায় 14 লাখ কোটির প্রস্তাবিত বাজেটের অর্থায়নে রাজস্ব আহরণের পাশাপাশি বন্ড সহ সঞ্চয়পত্রের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি আয় বৃদ্ধির নতুন 21টি খাতের কথাও তুলে ধরা হয়। 13,96,600 কোটি টাকা ব্যয় করতে এই রাজস্ব আয় হবে 12,61,600 কোটি টাকা। বাজেট বরাদ্দের প্রায় 91% যোগান দেবে সরকারের রাজস্ব আয়। আমরা ব্যাংকের ঋণ নেব না, আমাদের বাজেটে নাই। বৈদেশিক কোনো ঋণ আমরা নেব না, আমাদের বাজেটে নাই।
অর্থনীতি সমিতির বিকল্প বাজেট থেকে খেলাপি ঋণ কমানোর তাগিদও আসে। আমরা সুদ আসল সহ বৈদেশিক ঋণ থেকে মুক্ত হবার পক্ষে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় স্বাস্থ্য খাতের উপর মারাত্মক চাপ তৈরি করছে, তাই নতুন অর্থ বছরের বাজেটে বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য খাতে। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য বাজেটে আরও 4,000 কোটি টাকা বাড়িয়ে 13,000 কোটি টাকার প্রস্তাব করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংকটে দেশের স্বাস্থ্য খাতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তাই এই খাতটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। বিশ্ব মহামারী করোনার কালো ছায়া দেশজুড়ে। সামাজিক সংক্রমণে চাপে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। করোনা সংকটই স্বাস্থ্য খাতের দুর্বল চেহারাটাকে সামনে এনেছে। দেশের মোট বাজেটের 15% এবং জিডিপির 5% হতে হবে স্বাস্থ্য বাজেটে। এই গাইডলাইন বিশ্ব স্বাস্থ্য সংস্থার, কিন্তু এই নির্দেশনা বারবারই অবহেলিত। দুর্বল ব্যবস্থাপনায় স্বাস্থ্য খাতই যেন রোগগ্রস্ত। বাজেটে তাই এই খাতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বাজেট ঘাটতির দিকে তাকালে চলবে না। আমরা সাধারণত যে প্রতি বছর নর্মালি আমরা 4 থেকে 5% অফ জিডিপি একটা বাজেট ঘাটতি থাকে, কিন্তু এবছর আমি মনে করি সরকারের খরচ অনেক বাড়াতে হবে। স্বাস্থ্য খাতে সরকারি খরচ বাড়াতে হবে। এটার যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা যথেষ্ট ইমপ্রুভমেন্ট করতে হবে। 2020-21 অর্থ বছরে প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ 10,053 কোটি 86 লাখ টাকা। স্বাস্থ্য সেবা খাতে মোট এডিপির বরাদ্দ 4.90%। পরিকল্পনামন্ত্রী জানান, এবার স্বাস্থ্য খাতের উন্নয়ন অংশে 50% বরাদ্দ বাড়ানো হচ্ছে। 2020-21 অর্থ বছরে বরাদ্দ বাড়বে আরও 4,000 কোটি টাকা। স্বাস্থ্যকে বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও দেওয়ার তাদেরকে আশ্বস্ত দেওয়া হয়েছে। শতকরা 50% বেশি ইতিমধ্যে বললাম। গত বছর ছিল 9,000 কোটি টাকা, এবার 13,000 কোটি টাকা। বরাদ্দ বাড়লেও তা অপ্রতুল বলেই স্বীকার করলেন পরিকল্পনামন্ত্রী। আমাদের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমি স্যাটিসফাইড, কিন্তু আমার মনের স্বপ্নের বিবেচনায় আমি স্যাটিসফাইড নয়। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 2020-21 অর্থ বছরের বাজেটে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিবহন খাতেও বরাদ্দ বাড়ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে 52,806 কোটি টাকা, যা মোট এডিপির 26.05%। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংকটে স্থবির প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন করলে সুফল আসবে অর্থনীতিতে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। হিসেব কষতে গেলে চলতি অর্থবছরের হিসেব অন্য কোনো সময়ের সাথে তুলনা করা সম্ভব নয়। বিশ্ব মহামারী করোনা ওলটপালট করে দিয়েছে। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন সূচিও লণ্ডভণ্ড। মহামারীর কারণে স্থবির চলমান প্রকল্পগুলোর কাজ। আগামী অর্থবছরে যোগাযোগ সেক্টর উন্নয়নে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর উদ্যোগ আছে সরকারের। সরকারি দফতরগুলোতে খাতওয়ারি বরাদ্দের দিক থেকে স্থানীয় সরকারের পর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও মহাসড়ক বিভাগের। এই তো গত বছরের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কাছে ছিল 24,000 কোটি টাকা, এবার এটাকে বাড়িয়ে করা হয়েছে 25,000 কোটি টাকা। মেগা প্রকল্পগুলোর বেশিরভাগই যোগাযোগ খাতের। বরাদ্দ মিলছে চাহিদা মাফিক। প্রয়োজনে বিশেষ সুরক্ষা উদ্যোগ নিয়ে হলেও কাজ শেষ করার চেষ্টা থাকবে। নতুন প্রজেক্ট নিলে সরকারের আয় কমে যাচ্ছে, কিন্তু ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। এই আয় ব্যয়ের সমন্বয় রেখে আমি চলমান কাজগুলিকে দ্রুত সম্পন্ন করার জন্য আয়োজনটা করাটাই আমাদের সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিত। রিশিডিউল করা হলেও পিছিয়ে পড়া প্রকল্পগুলোর নির্মাণ কাজ যথাসময়ে শেষ করার তাগিদ দিচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। সামনে হয়তো আরও স্থবিরতা থাকতে পারে, অথবা আরম্ভ হলেও ফুল স্ট্রেংথে হবে না। তাতে সঙ্গত কারণেই প্রত্যেকটা প্রজেক্টের টাইম ওভাররান, অর্থাৎ টাইম যদি বেড়ে যায় তার সাথে খরচটা বেড়ে যাবে সঙ্গত কারণে। মূলনীতি হওয়া উচিত বাজেটে যে এই কাজগুলি যেন উঠে যায়। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির জন্য 2,05,145 কোটি টাকার খসড়া প্রস্তাব অনুমোদন করেছে পরিকল্পনা কমিশন, যা বিদায়ী অর্থবছরের চেয়ে 6% বেশি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কোটালীপাড়ায় নিখিল হত্যা মামলায় এএসআই শামীম ও সোর্স রেজাউল জেল হাজতে।
এডিসের লার্ভা, উত্তরের 175 ভবন মালিকদের জরিমানা, দক্ষিণের 2 বেলার লার্ভিসাইড। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। করোনা মহামারীর এই পরিস্থিতিতে শ্রমিক ছাঁটাই না করতে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় তিনি মানবিক দিক বিবেচনা করে বিষয়টি সমন্বয়ের পরামর্শ দিয়েছেন। থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে, এটি হবে এ সময়ে মরার উপর খাড়ার গায়ের মতো। আমি বিজেএমই সহ সংশ্লিষ্টদের বিষয়টিকে মানবিক দিক বিবেচনা নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি। করোনাকালীন সংকটে কোনো গণমাধ্যম কর্মীকে চাকরিচ্যুত কিংবা বেতন না আটকানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে ঢাকার সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক শেষে মালিকদের এই আহ্বান জানান তিনি। এই পরিস্থিতিতে আমি বিভিন্ন পত্রপত্রিকার মালিক, সম্পাদক এবং ইলেকট্রনিক মিডিয়ার মালিক, সিইও সহ সবাইকে অনুরোধ জানাই, এই বিশেষ পরিস্থিতিতে মানুষ অত্যন্ত অসহায়। যারা কাজ করছে, যারা চাকরিজীবী, তারা অসহায়। সুতরাং এই পরিস্থিতিতে আমি আগেও বলেছি, আজকে আবার পুনরুল্লেখ করব, কাউকে যেন চাকরিচ্যুত করা না হয়। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন করে যাচ্ছে র্যাব, বলেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর কারণ বাজারে মিডিয়া সেন্টারে র্যাবের করোনা আক্রান্ত সদস্যদের চিকিৎসা মনিটরিংয়ের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদ্বোধন করে তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে র্যাব সদস্যরা। এ সময় র্যাবের পক্ষ থেকে ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন ক্র্যাবকে চিকিৎসা সামগ্রী এবং করোনায় মৃত্যুবরণ করা সাংবাদিক পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করেন র্যাবের মহাপরিচালক। নিজেরা নিজেদের জীবন, আমাদের সহকর্মীদের জীবন উৎসর্গ করেও দেখা যায় যে আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে মানব জাতির সেবায় আমরা কিন্তু ফ্রন্টলাইনে সবাই মিলে একসাথে দায়িত্ব পালন করছি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাঞ্চল্যকর নিখিল হত্যা মামলায় এএসআই শামীম হাসান ও পুলিশের সোর্স রেজাউলকে জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার রাতে নিহতের ছোট ভাই মন্টু তালুকদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় হত্যা মামলা করেন। ওই দিন রাতেই তাদের গ্রেফতার করা হয়। 2 জুন তাস খেলতে গিয়ে পুলিশের ধাওয়ায় ধরা পড়ে নিখিল। এসআই শামীম হাসান হাঁটু দিয়ে মেরুদণ্ডে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মশক নিয়ন্ত্রণ অভিযানের তৃতীয় দিনে 175টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় 54,000 টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে দক্ষিণ সিটিতে চলছে মশক নিয়ন্ত্রণ অভিযান। সকাল বিকেল 4 ঘন্টা করে লার্ভিসাইডিং এবং ফগার মেশিন ব্যবহার করে মশা নিয়ন্ত্রণে আনার কাজ করছেন তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। ডেঙ্গু রুখতে মাঠে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আগের নিয়ম পরিবর্তন করে 2 বেলায় বাড়তি সময় দিয়ে মশক নিধনে ওষুধ ছেটানো হচ্ছে অলিগলি আর জমে থাকা পানিতে। মহাখালী এলাকায় অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। 1000-এরও বেশি বাড়ি ও স্থাপনায় অভিযান চালায় তারা। এ সময় নির্মাণাধীন বেশ কয়েকটি ভবনে মেলে মশার লার্ভা। অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাদের। এই যে ভবনটি দেখা যাচ্ছে মহাখালীতে, এই ভবনটিতে আমরা এর আগেও আসছিলাম। আমরা তাদেরকে সচেতন করে যাই যেন নেক্সটে আর আমরা এরকম এডিস মশার লার্ভা পাইনি। তো আজকে তো স্পষ্টতই দেখা যাচ্ছে যে এখানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ভুল স্বীকার করতে নারাজ দণ্ডিতরা। কয়েকবার সতর্ক করার পরেও টনক নড়েনি এসব ভবন ঠিকাদার এবং মালিক পক্ষের। এটা ভুলে রয়ে গেছে এখানে, তো যে এখানে ছিল ভুলে বাউন্ডারির পাশে। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় মশক নিয়ন্ত্রণে অভিযান চালায় এই এলাকার কাউন্সিলর। সিটি কর্পোরেশন কর্মীরা যদি কাজ করে আর আমাদের কাউন্সিলররা যারা একটু যদি সচেতন থাকে, সাধারণ মানুষ যদি সচেতন থাকে, তাহলে আমার মনে হয় না যে মশার এই প্রবলেমটা আর থাকবে। অভিযান অব্যাহত থাকলে এডিস মশার বিস্তার রোধ করে নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও জানায় তারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
করোনার এই সময়ে ওষুধ কালোবাজারির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। ওষুধের পাইকারি ব্যবসা কেন্দ্র হাজারীগলিতে একদিনে ৩০টির বেশি দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ১১ লাখ টাকা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে বাড়তে শুরু করে জীবন রক্ষাকারী বিভিন্ন ঔষধের দাম। ওষুধের পাইকারি ব্যবসা কেন্দ্র হাজারীগলি সহ বিভিন্ন স্থানে জীবন রক্ষাকারী ঔষধের তৈরি হয় কৃত্রিম সংকট। অভিযোগ উঠে বাড়তি দামে ওষুধ বিক্রির। ওষুধ থেকে শুরু করে চিকিৎসা সেবায় একটা নৈরাজ্য চলছে। নানা পেশাজীবী সংগঠন সকলকে এক করে সরকার একটি জাতীয় পরামর্শ কমিটি করা হোক। কাগজে ছাড়া আর কোথাও দেখছি না, পত্রিকায় অনলাইন নিউজগুলো ছাড়া প্রতিদিন আমরা খবর পাচ্ছি অমুক হসপিটালকে করোনা আইসোলেশন সেন্টার করা হবে, অমুক হসপিটালকে করোনা চিকিৎসা দেওয়া হবে, কিন্তু আদতে সব কিছুই দেখছি না। ওষুধের কৃত্রিম সংকটের বিরুদ্ধে অভিযানের নামে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পক্ষ থেকে চালানো হয় প্রচারণা। উদ্ধার করা হয় মেয়াদোত্তীর্ণ এবং ভেজাল ঔষধ। পাওয়া যায় নিম্নমানের মাস্ক, স্যানিটাইজার সহ সংক্রমণ প্রতিরোধক বিভিন্ন সরঞ্জাম। বাড়তি দামে ওষুধ বিক্রির অভিযোগে করা হয় জরিমানা। এইখানে আমি প্রচুর নকল হ্যান্ড স্যানিটাইজার পাওয়া গেছে, নকল পিপি পাওয়া গেছে, তারপর হচ্ছে ইনভয়েস নাই, প্রাইস টেম্পার করা। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও হয়েছে। যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন সাজা হতে পারে। যে কালোবাজারের যে অপরাধ, অধিক মূল্যে, নির্দিষ্ট মূল্য থেকে অধিক মূল্যে বিক্রি করা, এটাও কালোবাজারের সংজ্ঞায় পড়ে। জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাড়তি দামে ওষুধ বিক্রি এবং ওষুধের কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবি নাগরিকদের। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামানের শূন্যস্থান পূরণ হওয়ার নয়। অনলাইন নাগরিক স্মরণসভায় এমনটাই বলেন বিশিষ্টজনেরা। সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজিস এই স্মরণসভার আয়োজন করে। এ সময় সম্প্রতি করোনায় প্রাণ হারানো শিক্ষাবিদ নীলুফার মঞ্জুরকে স্মরণ করেন তারা। আলোচনায় অংশ নেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, রাশেদা কে চৌধুরী, মোস্তফা মনোয়ার, ডক্টর হামিদা হোসেন সহ বিশিষ্টজনেরা। প্রতিষ্ঠান সৃষ্টিকারী জামিলুর রেজা চৌধুরীকে তো সবাই এক কথায় বাংলাদেশের পাবলিক ব্যক্তিত্ব হিসাবে জেআরসি হিসাবে জানে। এরকম অ্যাক্রোনিম দিয়ে একটা মানুষকে পরিচিত হতে গেলে তিনি যে সবাই প্রিয়, ওটা ওর থেকেই বোঝা যায়। আনিসের যে মানে পেশার ভঙ্গি, কথা বলার ভঙ্গি এবং প্রত্যেকের সঙ্গে যে সমানভাবে মিশতে পারতেন, কোনো গর্ব আমি কোনোদিন তার দেখিনি। কেন যেন মনে হচ্ছে যে আমরা সবাই অভিভাবক হারাচ্ছি, শুধুমাত্র ব্যক্তিগতভাবে না, জাতিগতভাবে। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চালু হলো দেশের আন্তর্জাতিক মানের তারকা হোটেল, অতিথি পাওয়া নিয়ে সংশয়। নিউজিল্যান্ডের শেষ কোভিড-19 রোগীটিও সুস্থ। লকডাউন কাটিয়ে কাজে ফিরছে অনেকে। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। দেশের আন্তর্জাতিক মানের হোটেলগুলো আবার চালু হলেও অতিথি পাওয়া নিয়ে আছে সংশয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে অধিকাংশ হোটেল কার্যক্রম শুরু করতে পারবে না বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। মেহেদি হাসানের রিপোর্ট। করোনা মোকাবেলায় গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর ফাঁকা ছিল দেশের আন্তর্জাতিক মানের হোটেলগুলো। ৩১ মে থেকে আবার সব খুলে দেওয়া হলেও দেশে করোনা সংক্রমণ বাড়ছেই। এখনও বন্ধ আন্তর্জাতিক রুটের অধিকাংশ ফ্লাইট, তাই আসা যাওয়া নেই বিদেশি অতিথিদের। ইন্টারকন্টিনেন্টাল তো বেশ কয়েকদিন আগেই খুলছে, রেডিসনও তো কয়েকদিন আগেই খুলেছে। আগামীকাল আমার মনে হয় প্যান প্যাসিফিক সোনাগা হোটেল খুলবে। বাট এখন প্রশ্ন হচ্ছে যে গেস্ট, এখন যে পর্যন্ত ফুলি ইন্টারন্যাশনাল ফ্লাইট শুরু না হবে, গেস্ট তো কোথা থেকে আসবে? গড়ে ৬০% কক্ষ পূর্ণ না থাকলে লোকসান গুনতে হয়। এক্ষেত্রে পরিস্থিতির আরো অবনতি হলে হোটেলগুলো চালানো সম্ভব হবে না বলেও উল্লেখ করেন তিনি। করোনা ভাইরাসের যে অ্যাটাক কিভাবে হচ্ছে না হচ্ছে, এটাও তো মানুষের জন্য দেখবে ভাইরাস। যদি মনে করে না বাংলাদেশ ইজ সেফ, আসবে। যদি মনে করে না বাংলাদেশ ইজ নট সেফ,
তখন ওরা ওইভাবে একটা দুই রকম তারা চিন্তা করবে। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কিভাবে এই আমাদের যে অ্যাটাক কিভাবে কমানো যায়। ওটা হলে যেরকম তুমি যদি এখন আমেরিকাতে দেখো, ওখানে দেখো কমতেছে, আমাদের এখানে বাড়তেছে, আমরা কিভাবে কমাবো এটাই নিয়ে আমাদের একটু চিন্তা করাবো। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের বর্তমান সদস্য সংখ্যা ৩৯। মেহেদি হাসান, একুশের টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষ এখন আত্মনির্ভরশীল, আর এই অগ্রগতির চালিকা শক্তি কৃষি ও প্রাণী সম্পদ খাতের বিকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চরের মানুষের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। একদা দরিদ্র জনপদ সিরাজগঞ্জের ধুবুলিয়া, আওড়াকান্দি, বিলজলহর, দত্তকান্দি ও বাউসাচর এখন দারিদ্র্য পালিয়েছে যেন। আছে ল্যাম্পপোস্ট, প্রশস্ত সড়ক, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সাজানো বাড়িঘর, স্বাচ্ছন্দ্যময় জীবনেরই কথা বলে। যোগাযোগ অবস্থা খুব খারাপ ছিল, এখন মোটামুটি বর্তমানে চেয়ারম্যানের সাহায্যে রাস্তাঘাট হয়েছে, তারপরে মনে করেন যে মসজিদ মাদ্রাসা এরকম অনেক উন্নয়ন কাজেই। শহরে আমরা হাঁটতেই পারিনি, এখন রাস্তাঘাট প্রায় এলাকায় হয়ে গেছে। সোলার পাওয়ারে আলো ঝলমলে ঘরবাড়ি, হাটবাজার, টিভি চলছে, ডিশ সংযোগ সহ সরকারের নেওয়া পদক্ষেপে এসব অগ্রগতি জানালেন এলাকার মানুষ। সব আছে, রাত্রে চলাফেরার সমস্যা নাই, আমরা চলাফেরা করে খুব সুবিধা পাই, আমরা খুব আরাম মতো হাঁটতে পারি, বর্ষা মাসেও যেরকম ও শুকনা দিনে সেই রকমই। তৃণমূলের উন্নয়নে সরকারের কর্মকাণ্ড অব্যাহত থাকায় জীবনমানের আমূল পরিবর্তন এসেছে বললেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন কর্মীরা। গবাদি পশু পাখি পালন, আপনার গরু ফ্যাটেনিং, এগুলো, তারপরে মিল্কিং, হাঁস মুরগি পালন, এগুলো করার মাধ্যমে কিন্তু তাদের অনেক অনেক অবস্থার পরিবর্তন হয়েছে। গ্রামকে শহর করার লক্ষ্যে আমি আমার এই অধপাড়া গায়কে সেই লক্ষ্যে চরকে সমস্ত চরের মানুষকে শহরের পরিণত করার জন্য চেষ্টা আছে। চরের মানুষকে স্বনির্ভর করতে অবকাঠামো উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানালেন জেলা প্রশাসক। চরাঞ্চল আছে সেখানে বিস্তীর্ণ এলাকার মধ্যে সেখানে রাস্তা নির্মাণ করে দেওয়া এবং স্ট্রিট লাইট যেটা বলা হয়, যে লাইটিং এবং রাস্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে শিক্ষকরা থাকেন, এই বিষয়গুলো কিন্তু নজর দেওয়া হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার কারণে ৭৫ দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। বেলা 11:30টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম চালু হয়। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান প্রদানের পর এই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন ভুট্টা ও পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দর দিয়ে 40টি ট্রাকে করে আমদানি রপ্তানি কার্যক্রম চালানো হবে। এবার খেলার খবর। চলতি মৌসুমের শিরোপা ঘরে তুলতে লা লিগায় নিজেদের বাকি প্রতিটি ম্যাচ জিততে আত্মবিশ্বাসী বার্সা কোচ কিকে সেতিয়ান। ন্যু ক্যাম্পে নিয়মিত অনুশীলন করছে কাতালানরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র 2 পয়েন্টে এগিয়ে থাকায় বেশ সাবধানী তারা। করোনা ভাইরাসের ছোবলে প্রায় 3 মাস বিরতির পর 11 জুন পুনরায় শুরু হচ্ছে লা লিগা। বার্সেলোনায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে 14 জুন রিয়াল মার্কোর বিপক্ষে। দলের সবাই মানসিকভাবে ভালো অবস্থানে আছে উল্লেখ করে বার্সা কোচ জানান, শিরোপা জিততে মুখিয়ে আছে পুরো দল। 58 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের পয়েন্ট 56। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের 5 বছর পর খেলাধুলায় বিশেষ অবদানের জন্য ওয়ার্ডার অফ অস্ট্রেলিয়া খেতাব পেয়েছেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। ব্রিটেনের রানীর জন্মদিনে নিজেদের ক্ষেত্রে অবদান রাখার জন্য অস্ট্রেলিয়ার নাগরিকদের এই সম্মাননা দেওয়া হয়। চলতি বছর ক্লার্ক ছাড়াও খেতাব পেয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের সাবেক তারকা লিনেতে লারসেন। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ক্লার্ক। 5 বছর পরে কেন 39 বছর বয়সী তারকা এই খেতাব পেলেন,
সেই কারণ ব্যাখ্যা করে গভর্নর জেনারেল অফিস থেকে লেখা হয়েছে, একজন খেলোয়াড় হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এবং সমাজে অধিনায়কত্বের মাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতি এটি। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। একদিনে আবারও 42 মৃত্যু, আক্রান্ত 68,000, ছাড়ালো ঢাকায় চীনের বিশেষজ্ঞ দল। সংক্রমণ এড়াতে জোনভিত্তিক লকডাউনের পরামর্শ প্রধানমন্ত্রী, তথ্য প্রযুক্তি আইন চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। করোনা চিকিৎসায় আইসিইউ ও শয্যা সংখ্যা জানতে চায় হাইকোর্ট, 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। হজ নিয়ে সৌদি আরবের চূড়ান্ত সিদ্ধান্ত 15 জন, চাইলে ফেরত নেওয়া যাবে টাকা। 4 রুটে হচ্ছে মানব পাচার, লিবিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় আরও 9 জন গ্রেফতার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।